আমি কিছুদিন আগে একটা বাংলাদেশি কাঠমোল্লার ইন্টারভিউ দেখছিলাম। সে সকলকে বলছে, আরে আপনারা কটা সন্তান নিছেন, বেশি করে সন্তান নেন, আমি তো 11টা নিছি। ফিরহাদ হাকিম এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন যে আমি তো 11টা নিছি, আপনারা পারলে 111টা নেন। উনি নিশ্চয়ই নেত্রীকে বলেছেন যে আমি এরকম একটা কথা বলতে পারি কিনা যাতে মুসলমানরা খুশি হবে এবং যাতে আপনার দিকে আরো বেশি করে মুসলমান ভোট আসবে। যারা চান না যে এই রাজ্যটা একটা কাঠমোল্লাদের শাসিত রাজ্যে পরিণত হোক, তাদেরও বলছি আমি যে এই লোকটিকে চিনে নি এবং এই লোকটিকে একেবারে আবর্জনা ঝুড়িতে ফেলে দিন। ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে তো এক ফু দিলে ঠ্যাং ভেঙে যাবে, অতএব মুখ দিয়ে জগৎ মারছে আর কি। কেউ বলছে কলকাতা দখল করে নেবো, কেউ বলছে সেভেন সিস্টার্স দখল করে নেবো, কেউ বলছে চিকেন স্ন্যাক দখল করে নেবো, কেউ বলছে দিল্লি দখল করে নেবো, কেউ বলছে বঙ্গোপসাগর দখল করে নেবো, কেউ বলছে ভারতের নিচে দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে দেবো। কিছুই বাকি নেই। পাকিস্তানের নেতারা বা তাদের শিল্পীরা বাংলাদেশে এসে খ্যামটা নাচ নাচুন, তাতে কারোর কিছু এসে যায় না, যত খুশি নাচুন। ভারত একটা দেশ যার বগলের নিচে রয়েছে বাংলাদেশ। তার আগে আমি ইউনুসকে পরামর্শ দেবো, এইবেলা আপনি দেশ ছেড়ে পালান, কারণ তারপরে আপনাকে মেরেও ফেলতে পারে। বিরোধীরা বিরোধিতা করবে, এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। অতএব তারা বিরোধিতা করেছে, এটাই স্বাভাবিক। এটা গণতন্ত্রের একটা ভালো লক্ষণও বটে যে বিরোধীরা বিরোধিতা করে এবং তার থেকে একটা যাকে কনসেনসাস বলে ঐক্যমত্য বেরোয়। সরকার স্বেচ্ছাচার করতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব ধর্তব্যের মধ্যে কি সর্বভারতীয় রাজনীতিতে। পশ্চিমবঙ্গে তিনি পিসির কোলে বসে দোল খান, পিসির নানা রকম নাম গান করেন। ইদানিং যদিও একটু পিসি ভাইপোতে একটু গন্ডগোল দেখা যাচ্ছে, কিন্তু তাহলেও তো ওর উত্থান তো পিসির কোলে চড়েই। অতএব এখন উনি কি করবেন সেটা দেখবার আছে, কিন্তু এটা যে জাতীয় রাজনীতিতে কোনো ইয়ে ফেলবে, কোনো ছায়া ফেলবে, এরকম মনে করার কোনো কারণ নেই। বাংলায় আমরা 33%, কিন্তু গোটা ভারতে মাত্র 17%। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না এবং একটা এমন দিন আসবে যেদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হয়ে উঠবো, এমন কথা বলছেন কলকাতার মেয়র, বাংলার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কি বলবেন এই বক্তব্য নিয়ে? দু তিনটে কথা বলবার আছে। প্রথম কথা হচ্ছে আমরা কি করে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে উঠবো। এমনিতে তো ধরো অর্থনৈতিকভাবে, সমাজতাত্ত্বিকভাবে, রাজনৈতিকভাবে তাদের তো সংখ্যাগুরু হবার কোনো সম্ভাবনা নেই। সংখ্যাগুরু হবার একমাত্র রাস্তা হচ্ছে সন্তান উৎপাদন। আমি কিছুদিন আগে একটা বাংলাদেশি কাঠমোল্লার ইন্টারভিউ দেখছিলাম। সে সকলকে বলছে, আরে আপনারা কটা সন্তান নিছেন, বেশি করে সন্তান নেন, আমি তো 11টা নিছি। এইরকম তো সম্ভবত ফিরহাদ হাকিম এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন যে আমি তো 11টা নিছি, আপনারা পারলে 111টা নেন। তো ফিরহাদ হাকিমের এই বাবদে এই প্রথম ঘোষণা নয়। উনি 3বার এরকম ধরনের নোংরা সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। তার থেকে ওর একেবারে জঘন্য একটা মুসলিম সাম্প্রদায়িক ইসলামিস্ট চেহারাটা একেবারে ওর ধর্মনিরপেক্ষতার খোলস ফাটিয়ে বেরিয়ে এসছে। একবার উনি বলেছিলেন মেটে বুরুজে গিয়ে, আরে এ তো মিনি পাকিস্তান, একেবারে আল্লাদে আটখানা হয়ে বলেছিলেন এ তো মিনি পাকিস্তান। দ্বিতীয় একটা বলেছিলেন যে, এই মুহূর্তে মনে পড়ছে না, একটু বাদে মনে পড়বে। তৃতীয়টা তো খুব ইদানিংকার মধ্যে বলেছেন যে আমরা এর থেকে বড় হয়ে উঠবো। আমরা দ্বিতীয়টা যেটা বলেছিলেন সেটা হচ্ছে গিয়ে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ ঠিক 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 মনে পড়েছে, থ্যাংক ইউ। সেটা হলো যে উনি বলেছিলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি, উনি ওটাকে ইসলাম উচ্চারণ করেন, ইসলামে জন্মগ্রহণ যারা করেনি তারা দুর্ভাগা, এবং তাদের এই দুর্ভাগ্য খোঁজাবার জন্য আমি তাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি। দাওয়াতে ইসলাম, এই দাওয়াতে ইসলাম দেওয়ার মধ্যে দিয়ে ওর নোংরামিটা প্রকট হয়ে গেছে। ওর নিজের নেত্রীও ইসলামে জন্মগ্রহণ করেননি, কিন্তু ইসলামে জন্মগ্রহণ না করা সত্ত্বেও উনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন। এর থেকে একটা জিনিস বোঝা যায়
যে এই কথাটা উনি নেত্রীকে জিজ্ঞেস না করে বলতে পারেন না। উনি নিশ্চয়ই নেত্রীকে বলেছেন যে আমি এরকম একটা কথা বলতে পারি কিনা যাতে মুসলমানরা খুশি হবে এবং যাতে আপনার দিকে আরো বেশি করে মুসলমান ভোট আসবে। তারপরে আপনি সেটা নিন্দে করুন, আপনি বলুন যে এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই, এগুলো হচ্ছে ফিরহাদ হাকিমের ব্যক্তিগত মতামত, সে ঠিক আছে, আমি গালাগালি হজম করে যাব, কিন্তু এই দিয়ে মুসলমানদের কাছে বার্তা যাবে, এইটাই ছিল ওর বক্তব্য বা চেষ্টা। একে সারাট বলে আর কি, অর্থাৎ সাজিয়ে গুছিয়ে একটা শয়তানির প্রকল্প। তো এই রকম যে একবার নয়, দুইবার নয়, তিনবার বলে, সে যে খুব নোংরা ধরনের সাম্প্রদায়িক সে বলার অপেক্ষা রাখে না। এই লোকটিকে পশ্চিমবঙ্গের সকলকে বলছি, মুসলমানদের মধ্যে যারা শুভ চিন্তা করেন, যারা রাজ্যের ভালো চান, যারা চান না যে এই রাজ্যটা একটা কাঠমোল্লাদের শাসিত রাজ্যে পরিণত হোক, তাদেরও বলছি আমি যে এই লোকটিকে চিনে নিন এবং এই লোকটিকে একেবারে আবর্জনা ঝুড়িতে ফেলে দিন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল এম.এ. হক তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে আমাদের লাভ বই কোনো ক্ষতি নেই, কেউ স্থায়ী শত্রু বা বন্ধু হয় না, এবং এর সঙ্গে তিনি অ্যাড করছেন যে চীন বা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ভারত নাকি পায়ে এসে পড়বে, বাংলাদেশের পায়ে এসে পড়বে। ঠিক একইভাবে বাংলাদেশের একজন ছাত্রনেতা, তার নাম সার্জিস আলম, তিনি হুমকি দিচ্ছেন ভারতের লোকজনকে যে যদি ভারত চোখ রাঙায় তাহলে তাদের চোখ উপড়ে ফেলবো। কি বলবো? এর মধ্যে একটা কথা আছে, এই যে তুমি দেখতে পাচ্ছ যে এত সমস্ত দলবল, তারা হিন্দু এদের ধর্ষণ করছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের খুন করছে, এদের মধ্যে কিন্তু নানা দল আছে। নানা দল মানে তার মধ্যে একটা রাজনৈতিক দল আছে বিএনপি, আর অন্যান্য দল আছে যেমন জামাতে ইসলামী আছে, যেমন হেফাজতে ইসলাম আছে, হিজবুত তাহরির আছে, আনসারুল্লাহ বাংলা টিম আছে, এরা সব আছে। এদের এক জায়গায় এদের মিলিত হওয়ার জায়গাটা হচ্ছে হিন্দুর ওপর অত্যাচার করা, হিন্দুকে খুন করা। কিন্তু অন্য সময়টাতে এরা তো পরস্পরের সাথে লড়াই করে। এমনিতে ইসলাম ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে যুদ্ধের, ক্রমাগত যুদ্ধ করতে হবে, শান্তির কোনো জায়গা নেই। যদিও ইসলাম মানে নাকি শান্তি, ভগবান জানে কি রকম ভাবে শান্তি, কিন্তু সবসময় যুদ্ধ করতে হবে, যুদ্ধমান অবস্থায় থাকতে হবে। তো এর মধ্যে এরা সবাই লড়াই করছে। এখন লড়াই কি করে করে? ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে তো এক ফু দিলে ঠ্যাং ভেঙে যাবে। ভারত যদি ফু দেয় তাহলে তো এই জেহাদিদের ঠ্যাং ভেঙে যাবে। কি করে? মুখে না মারিতং জগৎ, অতএব মুখ দিয়ে জগৎ মারছে আর কি। কেউ বলছে কলকাতা দখল করে নেবো, কেউ বলছে সেভেন সিস্টার্স দখল করে নেবো, কেউ বলছে চিকেন স্ন্যাক দখল করে নেবো, কেউ বলছে দিল্লি দখল করে নেবো, কেউ বলছে বঙ্গোপসাগর দখল করে নেবো, কেউ বলছে ভারতের নিচে দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে দেবো, কিছুই বাকি নেই। এইসব এইরকম চলছে। ভারতের পাকিস্তান প্রীতি যে আরো বেশি জোরালো হচ্ছে, যে হিন্দুদের উপর প্রচন্ড রাগ, পাকিস্তান প্রীতি জোরালো হওয়া, পাকিস্তানের সঙ্গে মানে এতটা নিউট্রালাইজ করছে পাকিস্তানের ভিসা, যে পাকিস্তানের থেকে সমস্ত বড় বড় আর্টিস্টরা এসে এখন বাংলাদেশে কনসার্ট করছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক যারা নেতা, সেনা নায়করা রয়েছেন, তারা সবাই বসে ভারতের বিরুদ্ধে ব্লুপ্রিন্ট তৈরি করছেন। তো পাকিস্তানের প্রতি এই ভালোবাসা ইউনূসের, এটার কারণটা কি শুধুমাত্রই এই হিন্দুদের ওপর বিদ্বেষ? শুধু তাই, হিন্দুদের ওপর বিদ্বেষ, ভারতের উপর বিদ্বেষ। দেখো, তুমি যে ফিরিস্তিটা দিলে যে পাকিস্তানের লোকেরা এ করছে, পাকিস্তানের নেতারা বা তাদের শিল্পীরা বাংলাদেশে এসে খ্যামটা নাচ নাচুন, তাতে কারোর কিছু এসে যায় না, যত খুশি নাচুন। কিন্তু তারা যদি ভারতকে সত্যি সত্যি আক্রমণ করবার চেষ্টা করে তাহলে তো বিপদ হবে। আমি তো আগেই বললাম যে ভারত ফু দিলে তো এদের ঠ্যাং ভেঙে যাবে। এখন তুমি কদিন আগে দেখলে, আমি তোমায় যেটা বললাম যে বিভিন্ন দলের নিজেদের মধ্যে আকচে আছে, নিজেদের মধ্যে লড়াই করবার চেষ্টা করছে। এই লড়াই করতে গিয়ে এরা সব নানা রকম অদ্ভুত নিদান দিচ্ছে। একজন বলল যে বিএনপি আমরা লং মার্চ করব, সেই লং মার্চ তারা আরম্ভ করলো ঢাকা থেকে, নিজের দেশের মধ্যেই। মার্চটা ভারতে গেল না, তারপরে ভারতে ঢুকবার আগেই তাদের নিজেদের বাহিনী তাদের আটকে দিল। এটা আগে থেকে ছক কাটা ছিল। হ্যাঁ, নিজেদের দেশের বাহিনী নিজেদের রোদের মিছিলকে আটকে দিচ্ছে, এর মধ্যে আর আশ্চর্যের কি আছে?
তো নিয়ে আগে থেকে ছক করা ছিল, কারণ তারা জানতো যে তারা যদি ভারতকে আক্রমণ করতো তাহলে সমূহ সর্বনাশ, তাহলে তাদের মানে লুঙ্গি টুঙ্গি ফেলে পালাতে হতো আর কি। তো এই পরিস্থিতিতে এখন এই রকম চলবে আর কি। তারা পাকিস্তানের সাথে প্রেম জাহির করবে, তুরস্কের সাথে চীনের সাথে প্রেম জাহির করবে, এসব করবে। একটা ভূগোলকে তো অস্বীকার করা যাবে না। ভারত একটা দেশ যার বগলের নিচে রয়েছে বাংলাদেশ, একেবারে মানচিত্রটার দিকে তাকালে দেখবে বগলের নিচে বাংলাদেশ রয়েছে, আর পাকিস্তান রয়েছে 2000 মাইল দূরে, তুরস্ক রয়েছে বোধহয় 5000 মাইল দূরে, চীনও তাই। এদের কারুর সঙ্গেই বাংলাদেশের কোনো সীমানা থাকার কোনো প্রশ্ন নেই। এরা কি করে বাংলাদেশকে কি করবে? তার উপরে পাকিস্তান হচ্ছে একটা হাঘরে ভিকিরির দেশ। পাকিস্তানের এখন বৈদেশিক মুদ্রার এমন অবস্থা যে তারা ধার ধর করে বেঁচে আছে। কিছুদিন আগে পাকিস্তানে দাঙ্গা হয়ে গেছে। কি নিয়ে দাঙ্গা হয়েছে? ধর্ম নিয়ে দাঙ্গা হয়েছে না, কোনো জাতি বিভাদ নিয়ে দাঙ্গা হয়েছে না, আটা নিয়ে দাঙ্গা হয়েছে। আটা খেতে পাচ্ছে না মানুষ, আটা নিয়ে, আটার বস্তা ভর্তি করে ট্রাক যাচ্ছিল, দাঙ্গা করে সেই ট্রাক থেকে আটা ছিনিয়ে নেওয়ার জন্য দাঙ্গা হয়েছে। এই হচ্ছে পাকিস্তানের চেয়ার। সেখানে কি হবে? তারা আবার বাংলাদেশকে সাহায্য করবে, মরে যাই। কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলতে চায় তাহলে সেক্ষেত্রে সেনাবাহিনীকে দরকার, এবং দেখা যাচ্ছে যে ইউনূসের মানে বক্তব্যকে বা ইউনূসের মনোভাবকে কার্যত অগ্রাহ্য করে সেনাবাহিনী নিজেদের মতো করে কাজ করছে। কারণ আমরা দেখেছি যে বিজয় দিবসে ইউনূস কিন্তু ভারতের নাম একবারও তোলেননি, বা ভারত যে সমস্ত বিজয় দিবসের যে মানে মহিমা সেখানে কিন্তু নিজের কীর্তনই করে গেছেন। কিন্তু সেনাবাহিনীকে বাংলাদেশের সেনাবাহিনীকে দেখা যাচ্ছে যে তারা শহীদদের প্রতি, যারা বিজয় দিবসে যে সমস্ত শহীদ হয়েছিলেন যারা বাংলাদেশ যুদ্ধে, সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন, ঢাকায় যারা শহীদ সেখানে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। তাহলে সেনাবাহিনীর মধ্যে কিন্তু তাকে অগ্রাহ্য করার একটা মনোভাব তৈরি হয়েছে। তাহলে কি যে কোনো দিন এরকম হতে পারে যে সেনাবাহিনী নিজেদের মধ্যেই একটা মানে এরকম রিভোল্ট তৈরি হয়ে গেল, সেনা অভ্যুত্থান হতে পারে? দেখো, ইউনূস একটা ফোড়ে, হ্যাঁ, সে নোবেল প্রাইজ পেয়েছে, তার কারণ হচ্ছে সে হিলারি ক্লিন্টন বা আমেরিকান ডিপ স্টেটের কোলে বসেছিল, তারা তাকে পাইয়ে দিয়েছে এই নোবেল প্রাইজ, এবং পাইয়ে দিয়ে তাকে একটা মহাপুরুষ প্রতিপন্ন করবার চেষ্টা করছে। কিন্তু তো একটা ফোড়ে লোক তো কখনো মহাপুরুষ হবে না। যে সুদ খেয়ে এ করেছে, যেটা ইসলামে খুব কড়া বারণ, যে সুদ খেয়েছে, সেই সেই মহাপুরুষ ইউনূস, তার শক্তি কি আছে? তার তো কোনো একটা পদ পর্যন্ত নেই, সেটা উপদেশটা। উপদেশ দিয়ে যাক, কে তার উপদেশ শুনছে? সেনাবাহিনী যে শুনছে না সেটা তো দেখাই গেল। 5টা 6টা আতঙ্কবাদী গোষ্ঠী আছে, তারা কেউই তার উপদেশ শুনছে না। তো তার ওজন কি? তার ওজন হচ্ছে ওইখানে ওই যে মার্কিন ডিপ স্টেট বসিয়ে দিয়েছে। এই মার্কিন ডিপ স্টেটের আয়ু হচ্ছে 20শে জানুয়ারি পর্যন্ত। ততদিন পর্যন্ত এরা সব লাফালাফি টান্ডাই ম্যান্ডাই করে যাবে, তারপরে তারা চুপসে যাবে, ইউনূসও চুপসে যাবে। তার আগে আমি ইউনূসকে পরামর্শ দেবো, এইবেলা আপনি দেশ ছেড়ে পালান, কারণ তারপরে আপনাকে মেরেও ফেলতে পারে। ফেলবার পরে বলবে যে না, ভারতীয়কে মেরেছে, এইসব করে গন্ডগোল হবে, আপনার পৈতৃক প্রাণটা যাবে, আপনি এইবেলা পালান। স্যার, একটু ভারতের প্রসঙ্গে আসি, যে প্রিয়াঙ্কা গান্ধীর হঠাৎ করে বাংলাদেশ প্রেম দেখে সকলে অবাক হয়ে যাচ্ছেন। কারণ গতকালও প্রিয়াঙ্কা গান্ধীর কাঁধে ছিল প্যালেস্টাইনের ব্যাগ, কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে যে তিনি বাংলাদেশ লেখা একটা ব্যাগ কাঁধে নিয়ে এসছেন। কি বলবেন? যারা ব্যাগ সেলাই করে তাদের তো একেবারে মানে খুব ভালো সময় যাচ্ছে আর কি। তারা প্রিয়াঙ্কা গান্ধীর জন্য নানা রকম এ করছে। তারপরে প্রিয়াঙ্কা গান্ধীর চামচা যারা আছে কংগ্রেসে, তারাও ওই রকম ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে। কেউ প্যালেস্টাইন ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে, কেউ বাংলাদেশের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু এই যারা প্যালেস্টাইন নিয়ে হাউ হাউ করছে, এর পেছনে একমাত্র এই উদ্দেশ্য হচ্ছে মুসলমান ভোট কবজা করা। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এই সমস্ত ছেলে মানুষই করে রাজনৈতিকভাবে কোনো লাভ হবে না, সেটা বুঝতে পারছেন না। এই তো সবে রাজনীতিতে ঢুকলেন। প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে প্যালেস্টাইন লিখে ঘুরে বেড়াচ্ছিলেন। প্যালেস্টাইন লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমান ভোট টানবার চেষ্টা। কারণ মুসলমান ভোট হচ্ছে এই সমস্ত তথাকথিত সেকুলার দলগুলোর হচ্ছে মেইনস্টে। এই মুসলমান ভোটের ওপরেই নির্ভর করে তারা বেঁচে আছে। তারা সেই স্বাধীন 47 সাল থেকে মুসলমান মুসলমান ভোটের জন্য তারা একেবারে হাপিত্তেশ করে বসে আছে।
তো সেই জন্য সেই স্বভাববশত তারা এই প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন। তারপরে তার বাড়ি ফিরে যাওয়ার পরে তার উপদেষ্টারা বললো, আরে তুমনে ক্যা কি। তো এখন তো হিন্দুরা চটে যাবে, এখন হিন্দু ভোট পোলারাইজড হয়ে গেছে, অতএব তুমি একটা কিছু, সেই জন্য বলে যে ব্যাগ বিক্রেতাদের আবার ডাক পড়লো, তারা ঝটাঝট বাংলাদেশ লেখা ব্যাগ বানিয়ে দিল। প্রিয়াঙ্কা গান্ধী সঙ্গে সঙ্গে সেই বাংলাদেশ থেকে, এই জিনিস করলে কোনো লাভ হয় না, এটা প্রিয়াঙ্কা গান্ধী ওর ভাইকে দেখে শিখতে পারত, কারণ ওর ভাই একবার এরকম করেছিল, ভাই না বাবা ঠিক মনে নেই আমার, বোধহয় বাবা, দুজনেই সমান, এরা সফট হিন্দুত্ব বিক্রি করবার চেষ্টা করেছিল, কিছুই লাভ হয়নি, হেরে ভূত হয়ে গেছে। স্যার, বাংলাদেশের বিজয় দিবস ছিল সোমবার এবং সেই বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি টুইট করেছিলেন, যেখানে বাংলাদেশ জয়ের সময় ভারতের এত প্রতিকূলতার পরেও ভারত 3টে ফ্রন্টে কিভাবে যুদ্ধ করেছিল এবং সেখানে কিভাবে আমাদের বীর সেনানীরা শহীদ হয়েছিলেন, কিভাবে যুদ্ধ জিতেছিলেন, সেই বক্তব্য সংক্ষেপে লিখে তাদের প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি আমাদের প্রধানমন্ত্রী সেই টুইটকে ট্যাগ করেছেন এবং ট্যাগ করে তাতে লিখেছেন যে তীব্র প্রতিবাদ করছি, 16ই ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন, ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। বাংলাদেশ হতে পারতো যদি ভারত মিত্রতার চেয়েও বেশি কিছু না দিত। প্রথম কথা আমি জানতে চাই কজন উপদেষ্টা আছে, তো গাদা গাদা খালি উপদেষ্টাই দেখছি, এই এক ইউনুস মিয়া আর এই কে মিয়ার নাম করলে তুমি, আসিফ মিয়া, এরা সব আছে, কিন্তু এরা উপদেশ দিচ্ছে কাকে আর দিচ্ছে কি, এটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, সে কথাটা বাদ দাও, যে কথাটা বলেছে এটা স্বাভাবিক জিনিস, কারণ এরকম ধরো কিছু লোক তারা তাদের পাড়ায় ডাকাত পড়লো, তার মধ্যে একজন খুব সাহসী ছেলে, সে গিয়ে ডাকাতটা ধরলো, বাকি ডাকাতরা পালিয়ে গেল, আর তার পেছন পেছন অনেক পাড়ার লোক দৌড়লো। তারপরে সেই সাহসী ছেলের যখন তাদের কাগজে নাম উঠলো, টিভিতে নাম উঠলো, তখন সবাই বলতে লাগলো, না না ও কি করেছে, আমিও তো করেছি, আমিও করেছি, আমারও দখ হয়ে আছে, দেখো না ছবিতে ওই পেছনে আমাকে দেখা যাচ্ছে, এইরকম। ঠিক সেই রকম করে বাংলাদেশের এই যে নিজেদের কৃতিত্ব নিজের কোলে টানবার চেষ্টা, আমি একটা এদের দৃষ্টি আকর্ষণ করছি একটা ছবির প্রতি, যে ছবিতে আছে পাকিস্তানের সেনানায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজি পোষা ভেড়ার মতো করে মুখ করে একটা সারেন্ডার ডকুমেন্ট, আত্মসমর্পণ নামা সই করছেন, এবং পাশে বসে আছেন যে ভারতীয় সেনানায়ক জগজিৎ সিং অরোরা, পেছনে দাঁড়িয়ে আছেন ভারতীয় অন্যান্য সেনানায়করা, যেমন জেনারেল জেকব এবং আরো অনেকে, এয়ারফোর্স, নেভি, এই সমস্ত জায়গার যেসবের বাহিনীর যে সমস্ত প্রধানরা আছেন বা স্থানীয় প্রধানরা ছিলেন যারা, তারা দাঁড়িয়ে আছেন। তো এদের মধ্যে কি কোনো ওরা মুক্তিযুদ্ধ বা বাংলাদেশি দেখতে পাচ্ছেন? একটাও বাংলাদেশি দেখতে পাচ্ছেন? যদি দেখতে না পান, যদি মনে করেন চোখের ভুল হচ্ছে, তাহলে তারা চশমা কিনে নিয়ে করতে পারেন, প্রয়োজন হলে ভারত থেকে চশমা সাপ্লাই করতে পারি আমরা, কিন্তু চোখে নেওয়া না হলে এই জিনিসটাকে কেউ অস্বীকার করতে পারে না যে পাকিস্তান যে আত্মসমর্পণ করেছে সেটা ভারতীয় বাহিনীর কাছেই করেছে, মুক্তি বাহিনীর কাছে করেনি, বাংলাদেশিদের কাছে করেনি। এর মানে এই নয় যে ভারতে এই মুক্তি বাহিনীর কোনো অবদান নেই, অবদান নিশ্চয়ই আছে। তারা 25শে মার্চ 1971 সাল থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত তারা লড়াই করেছে গেরিলা হিসেবে। তারা পাকিস্তানের মানে যান কয়লা করে দিয়েছে, নানাভাবে এ করেছে, ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করেছে, কিন্তু আত্মসমর্পণটা ভারতীয় বাহিনীর কাছেই হয়েছে, আত্মসমর্পণটা ভারতীয় বাহিনীর কাছেই হয়েছে, বাংলাদেশ বাহিনীর কাছে নয়। তারপরে তো বাংলাদেশ ঘোষণা হলো। এই ভারতীয় বাহিনীর যে বীরত্ব, সেটার কথাই আজকে প্রধানমন্ত্রী বলেছেন। এখন সেইটা যদি কারুর ওই ছবিটা না দেখা হয়ে থাকে বা দেখে যদি না দেখেন, তাহলে আমি বললাম যে আমি চশমা দিতে পারি, কিন্তু চশমা দিয়েও যদি তারা না বোঝেন, তাহলে আমি কি করতে পারি তাদের দিয়ে? এরা হচ্ছে খুব নিচু স্তরের লোক আর কি। এরা যেখানে কৃতিত্ব ইচ্ছে, আমরা তো অস্বীকার করছি না যে
বাংলাদেশের মুক্তিবাহিনীর কৃতিত্ব ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু সেই মুক্তিবাহিনী সমস্ত অস্ত্রশস্ত্রে সজ্জিত, পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে কি করতে পারতো? কিছুই করতে পারতো না। 9 মাস ধরে কিছু করতে পারেনি। এই তারপরে যখন ভারতীয় বাহিনী ওখানে গেছে, তখন তাদের সাহায্য করে এরা করেছে, এবং পাকিস্তানিরা ভারতীয় বাহিনীর কাছেই আত্মসমর্পণ করেছে। এই জিনিসটা মানে সুকুমার রায়ের লেখা আছে, না বুঝিস তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো, এটা প্রায় সেই অবস্থায় দাঁড়িয়ে গেল।